ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস। আজকে 11-এর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। তবে এই টপিকটি শুরু করার আগে আমরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমরা আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট লঞ্চ করেছি। সে ওয়েবসাইটে পরবর্তী সপ্তাহগুলো, পরবর্তী মাসগুলোতে আমরা তোমাদের এমসিকিউ অনলাইন টেস্ট অনুষ্ঠিত করব। তো এটা ছোট্ট একটা ঘটনা ছিল, সেই ঘটনাটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম। এবং সেই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট। তো আবারই আনন্দের দিন, আজকে আনন্দের বিষয় আমরা একটা কিছু ওপেন করতে পেরেছি। তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে কোষ বা সেল। এই কোষ বা সেল নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি একটা ভিডিওতে বা একটা টপিকে। আজকে দ্য সেকেন্ড পার্ট। সেল অনেকগুলো পার্টে আসবে, অনেকগুলো ভিডিওতে আসবে। আজকে তার দ্বিতীয় টপিক বা দ্বিতীয় ভিডিও। তো এখানে আমি কিছু পয়েন্ট বা কিছু কথা লিখে রেখেছি। আমরা সেল বা কোষ, এই জিনিসটা, কোষকে আমরা জানি দু রকম মোটামুটি কোষ। একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষটা কেন তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ কেন বলা হয়, সেগুলো আমরা আগের দিনের ভিডিওগুলোতে সবকিছুই জেনে নিয়েছি। ইভেন আমাদের এই যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের ফার্স্ট যে ভিডিওটি মানে লঞ্চ যখন করেছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তখন তার প্রথম ভিডিওটিও কিন্তু এই কোষ সম্পর্কে আমরা ডেডিকেট করেছিলাম। তো তোমরা কিন্তু আগের ভিডিও দেখে রাখতে পারো। তো এটা তারই একটা কন্টিনিউয়েশন প্রসেস বা কন্টিনিউয়েশন একটা লেকচার। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে চলে আসি যে যেটা বলছিলাম, প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষ। প্রো মানে হচ্ছে আদি, তোমরা জানো। আর ক্যারিওটিক কথাটা এসেছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়নটা হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়নের অপর নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে অনুন্নত নিউক্লিয়াস যুক্ত কোষকে আমরা বলবো প্রোক্যারিওটিক কোষ। এগুলো তোমরা জানো, এগুলো আমাদের সাথে আলোচনা হয়ে গেছে সবার সাথে। তো প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। প্রোক্যারিওটিক কোষ কি, প্রোক্যারিওটিক কোষের মধ্যে বিশেষ কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। সবচেয়ে ভালো যদি আমরা প্রোক্যারিওটিক কোষের উদাহরণটা আমরা জানতে চাই, তাহলে কিন্তু প্রোক্যারিওটিক কোষের যদি সবচেয়ে ভালো একটা উদাহরণ আমরা দেখি, সেটা হবে সমস্ত ব্যাকটেরিয়া, মানে হচ্ছে সমস্ত মনেরা পর্বভুক্ত যে সমস্ত জীবগুলো রয়েছে, অর্গানিজমগুলো রয়েছে, তাদের মধ্যে ব্যাকটেরিয়া পড়ছে, সমস্ত ধরনের ব্যাকটেরিয়া। তাহলে সমস্ত ভাইরাস নয় কিন্তু, ভাইরাস, প্রোটোজোয়া এরা নয় কিন্তু, সমস্ত রকমের ব্যাকটেরিয়া। তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম আমাকে জানাবে, এটা প্রথম প্রশ্ন তোমাদের আজকে। যে কোনো একটি ব্যাকটেরিয়ার নাম তোমরা আমায় জানাবে। তো সেই ব্যাকটেরিয়া যে ক্যারেক্টারিস্টিক বা যে বৈশিষ্ট্যগুলো আছে একটা ব্যাকটেরিয়া, সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য বলা যেতে পারে। কেননা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, এটা তোমরা বুঝে। তো আমরা যদি দেখি তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, তার প্রথমেই যে বৈশিষ্ট্যটা আসে তার নাম হলো নিউক্লিয়েড। আমরা জানি প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ আমরা জানি যদি একটা কোষ হয় তার মধ্যে যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, ভেতরে তরলটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, ভেতরে একটা দানাদার বা একটা ঘন এরকম একটা অংশ থাকে, গোলাকার বা ডিম্বাকার অংশ থাকে, তাকে আমরা বলছি নিউক্লিওলাস। অনেকে এটা নিউক্লিওলাস বলে, এটা নিউক্লিওলাসটা উচ্চারণটা একটু ভুল আছে, নিউক্লিওলাস হবে উচ্চারণটা, নিউক্লিওলাস। এবং সরু তন্তুর মতো ক্রোমাটিন জালিকা এরকম ভাবে বিন্যস্ত অবস্থায় থাকে। এই ক্রোমাটিন জালিকাগুলোই কিন্তু পরবর্তীকালে ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম কখন হয়? ক্রোমোজোম হয় ক্রোমাটিন জালিকাগুলো যদি কুণ্ডলীকৃত মানে ধরো একটা গামছা তুমি ধরো স্নানের পর ভিজে গামছা, সেটাকে ধরো নিংড়চ্ছ, তাহলে অনেক লম্বা ছিল গামছাটা, এবার যদি নিংড়ো তাহলে কি হবে? কুণ্ডলীকৃত হয়ে যাবে। কুণ্ডলীকৃত হয়ে কি হবে? ছোট হয়ে আসবে। ঠিক তেমন এটা ক্রোমাটিন জালিকা, ধরে নাও গামছাটা একটা ক্রোমাটিন জালিকা, তুমি পাকাচ্ছ বা পাকাতে শুরু করে, এইটাকে আমরা বলি স্পাইরিলাইজেশন। স্পাইরিলাইজেশন হয়ে যাওয়ার ফলে ওই ক্রোমাটিন জালিকা যেটি, সেটি কুণ্ডলীকৃত হয়ে এরকম একটি অংশ সৃষ্টি করে, যাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমাটিন জালিকাটাই কুণ্ডলীকৃত হচ্ছে। অনেকে দেখবে ঘুড়ি ওড়ায় মানে ফ্লাইং হয়, সেই জিনিসটা কিন্তু যে সুতো লাগে, সেই সুতোটা কিন্তু তোমার
একটা লাটাই বলে একটা জিনিস হয়, সেই লাটাইয়েরকে অবলম্বন করে পাকানো। ঠিক তেমনই ক্রোমাটিনের তো জালিকা, মানে ডিএনএ, মেইনলি ডিএনএ হয়, যে যখন 97% জীবেদের ক্ষেত্রে জেনেটিক বস্তু বা ক্রোমাটিন জালিকা ডিএনএ দিয়ে তৈরি, আর মাত্র 3% কিন্তু আরএনএ দিয়ে তৈরি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে, বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে এই যে ক্রোমাটিন জালিকা আমরা বলছি, এখনকার যে জীবগুলো পাওয়া যায় তাদের 97% জেনেটিক বস্তুই হচ্ছে বা ক্রোমাটিন জালিকা তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। কিন্তু প্রথম মানে পৃথিবীর সৃষ্টির আদি পর্যায়ে সেই যে জীবটা সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা বলি প্রোটোসেল বা নগ্নজীব, ঠিক আছে, সেই জীবটির জেনেটিক বস্তু কি ছিল? ডিএনএ নাকি আরএনএ নাকি উভয় নাকি কোনোটিই নয়? চারটে এমসিকিউ এর মতো তোমাদের দিতে, হয় ডিএনএ নয় আরএনএ, নাহলে দুটোই ছিল, নাহলে কোনোটাই ছিল। এটা কোনটা হবে উত্তর তোমরা আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে জানাবে। তো বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে যে এইরকম যে ক্রোমোজোম যে তৈরি হচ্ছে, মানে কোনো একটা জিনিসকে ক্রোমাটিন জালিকা অবলম্বন করে পাক খাচ্ছে, যেমন লাটাইকে অবলম্বন করে সুতোটাকে পাক খাওয়ানো। এই অবলম্বন জিনিসটাকে আমরা বলি হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন যে জিনিসটা, হিস্টোন এটা এক ধরনের প্রোটিন। আমরা জানি 3 ধরনের জৈব যৌগ আছে, জটিল জৈব যৌগ, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা লিপিড যাকে আমরা বলি। তাহলে প্রোটিনের আবার অনেক রকমের প্রোটিন হয়, সেরকম একটি প্রোটিনের নাম হলো হিস্টোন। সেরকম হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে কিন্তু ইউক্যারিওটিক কোষ, মানে উন্নত নিউক্লিয়াস যুক্ত কোষের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম মানে ক্রোমাটিন জালিকাটা কুণ্ডলীকৃত দিয়ে ক্রোমোজোম তৈরি। কিন্তু এই তোমার প্রোক্যারিওটিক কোষ থেকে, যেটা প্রোক্যারিওটিক কোষের সমস্ত বৈশিষ্ট্যগুলো লিখেছি, সেই প্রোক্যারিওটিক কোষের মধ্যে কিন্তু এই হিস্টোন খুব কম পরিমাণে থাকে বা না থাকার পরিমাণই বেশি থাকে। তো তার জন্য কিন্তু ওই ক্রোমোজোমের মতো কিন্তু তাদের কুণ্ডলীকৃতটা বা নিউক্লিওজোম মডেল জিনিসটা, এটাকে বলা হয় টার্মিনোলজি, আমরা পরবর্তীকালে পড়বো, এখন জাস্ট নামটা বললাম নিউক্লিওজোম। নিউক্লিওজোম কিন্তু গঠন হয়। তাহলে এইরকম অনুন্নত যে নিউক্লিয়াস তাকে আমরা বলছি, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি নিউক্লিয়েড, ঠিক আছে। এবার চলে আসি মেসোজোম। মেসোজোমকে আমি একটা কোষ আঁকি, প্রোক্যারিওটিক কোষ ধরো আঁকছি, এটা ধরো একটা প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, এটা একটা প্রোক্যারিওটিক কোষ। তার কোষ পর্দা বা কোষ প্রাচীর যাই বলো না কেন সেগুলো আছে। তার ভিতরে এরকম একটা ফ্লুক বা ফাঁসের মতো, সেই ফাঁসের মতো একটা ভিতরে একটা জিনিস দেখতে পাওয়া যায়, ভেতরে ঢুকে। এই জিনিসটাকে আমরা বলি মেসোজোম। এই মেসোজোম কিন্তু ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় না, প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। এবং এর কাজ কি? এর কাজটা হলো শ্বসনে সাহায্য করা। মানে শ্বসনে কি হয়? শ্বসনে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটির নাম তোমরা আমার জানো। এবং শ্বসন এর ফলে একটি যৌগও তৈরি হয়, বিশেষ একটা যৌগ, যে যৌগ কাজে লাগিয়ে আমরা কিন্তু সমস্ত কাজ করি। শুধু আমরা নয়, এই প্রোক্যারিওটিক জীবগুলোও করে। তাহলে কোন যৌগটি শ্বসনের ফলে সৃষ্টি হয় এবং কোন গ্যাসটি শ্বসনের ফলে সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমাকে তোমরা জানাও। তাহলে মেসোজোমের মধ্যে কি হয়? মেসোজোমের মধ্যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে শ্বসন, ঠিক আছে, বা রেসপিরেশন যেটা আমরা বলছি। এবার চলে আসি ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর কি? ক্রোমাটোফোর হচ্ছে, এটা যেহেতু বেশিরভাগই ধরো স্বাধীনজীবী বা বেশিরভাগই মিথজীবী হয় কিছু, যেমন ধরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, তোমরা জানো সবাই, মটর গাছের অর্বুদে দেখতে পাওয়া যায়, সিম্ব জাতীয় গাছে, মটর, বিনস ইত্যাদি ইত্যাদি, ছোলা। তো এগুলো যারা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা স্বাধীনজীবী যে প্রোক্যারিওটিক কোষগুলো জীবেরা আছে, তারা কি করে? তারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষ করে নিজের হাতে নিজে তৈরি করতে পারে। তো এদের কিন্তু প্লাস্টিড একদম পুরোপুরি ভাবে তৈরি হয়। তো ওই প্লাস্টিড যেহেতু তৈরি হয় না বা তৈরি হলেও অনুন্নত ধরনের, তাহলে সে অনুন্নত ধরনের প্লাস্টিড যেখানে ওই সালোক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জক উপস্থিত বা বর্তমান, সেইটাকে আমরা বলছি ক্রোমাটোফোর। এবং আর এক ধরনের মনেরা, সেটা কিন্তু ব্যাকটেরিয়া নয়, তার নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। সেই ব্লু গ্রিন অ্যালগির একটা উদাহরণ তোমরা আমাকে জানাও, ঠিক আছে। আমি একটা উদাহরণ বলে দিচ্ছি নস্টক, আর তোমরা একটা উদাহরণ আমাকে জানাও। তো এদের ক্ষেত্রে ব্লু গ্রিন অ্যালগি মানে নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে ক্রোমাটোফোর না থেকে তাদের ক্ষেত্রে কিন্তু থাকে ক্রোমোপ্লাজম। তাদের ক্ষেত্রে থাকে ক্রোমোপ্লাজম।
একদম যদি বাইরের আবরণটা ধরি, মানে এই ধরো এরা তো ছোট্ট ছোট্ট আণবিক ক্ষণিকা, ছোট্ট ছোট্ট এক কোষী একটা জীব, এবং সে কোষটাও কিন্তু অনুন্নত প্রকৃতির কোষ। তাহলে এদের কিন্তু প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। সে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এদের যে কোষ প্রাচীর, যেটা মানে বাইরের যে আবরণ, তার বাইরেও একটি অংশ দেখতে পাওয়া যায় এরকম ভাবে। ঠিক আছে, আমি শেড করে দিচ্ছি যেটা। আমি বাক্যটা শেড করলাম না, হ্যাঁ। তো এই শেডের যে অংশ, তাকে আমরা বলছি গ্লাইকোক্যালিক্স, বা অনেকে এটাকে ক্যাপসুলও বলে, ক্যাপসুল। এবং এরা কি করে, এরা এই প্রোক্যারিওটিক জীবগুলো বা প্রোক্যারিওটিক কোষগুলোকে, কেননা প্রোক্যারিওটিক কোষ মানে কিন্তু সবসময় সে এক কোষই হবে, মানে একটাই কোষ একটাই জীব, তাহলে এক কোষেই কিন্তু সে হবে। তাহলে প্রোক্যারিওটিক কোষও যা, প্রোক্যারিওটিক জীবও তা। কিন্তু ইউক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক জীবের মধ্যে কিন্তু ফারাক আছে। কারণ ইউক্যারিওটিক কোষ কিন্তু দেখবো আমরা পরবর্তীকালে যে এক কোষীয় হতে পারে আর বহুকোষীয় হতে পারে। তাহলে ইউক্যারিওটিক কোষ যখন বহুকোষী দেহে আছে, যেমন আমরা ইউক্যারিওটিক কোষ দিয়ে তৈরি, তাহলে কিন্তু ইউক্যারিওটিক কোষকে কিন্তু ইউক্যারিওটিক জীব বলা যাবে না। কিন্তু প্রোক্যারিওটিক কোষ সর্বদা এক কোষই হবে বলে, এক কোষী জীবই হবে বলে প্রোক্যারিওটিক কোষকে প্রোক্যারিওটিক জীবও বলা যেতে পারে। তো এই ক্যাপসুল জিনিসটা বাইরের যে আঘাত বা বাইরের যে প্রতিকূল পরিবেশ, তার থেকে কিন্তু এই তোমার প্রোক্যারিওটিক কোষকে সুরক্ষা প্রদান করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে পয়েন্ট আমি বলে দিচ্ছি, এই ক্যাপসুল বা গ্লাইকোক্যালিক্স যে জিনিসটি, সেই জিনিসটাকে আমরা মিউসিলেজও বলি বা স্লাইম লেয়ার বলি। স্লাইম লেয়ার যারা একটু যারা ভাবছো যে নিট দেবে, তাদের জন্য আমি কথাটা বলে দিচ্ছি। এগুলো কিন্তু অন্য নাম আসে, আমি সবকটা নামই বলে দেওয়ার চেষ্টা করছি। স্লাইম লেয়ার, কারণ পিচ্ছিল একটি স্তরটা পিচ্ছিল হয়, তাই পিচ্ছিল হয় বলে স্লাইমি লেয়ার বা মিউসিলেজ এগুলো বলা হয়। এবং এটা কিন্তু সেলুলোজ বিহীন হয়, সেলুলোজ কিন্তু এর মধ্যে থাকে না। গ্লাইকোক্যালিক্স হলো, গ্লাইকোক্যালিক্সের ভেতরের দিকে, যদি আমি ভেতরের দিকে ঢুকি, তাহলে নীল কালি দিয়ে যেটা এঁকেছি ধরো, তাহলে সেই অংশটাকে আমরা বলি কোষ প্রাচীর। প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর। ইউক্যারিওটিক কোষেও কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষগুলোতে, প্রাণী কোষে থাকে না, আমরা পরবর্তীকালে দেখবো সেটা। কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের যে গঠন, মানে উপাদান, যে উপাদানগুলো দিয়ে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয়েছে, তাদের থেকে কিন্তু প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর এর উপাদান ভিন্ন হয়। মানে অন্য প্রকৃতির উপাদান দিয়ে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর তৈরি হয়, আর ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কিন্তু, মানে যেগুলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাদের কোষ প্রাচীর কিন্তু অন্য উপাদান দিয়ে তৈরি হয়। তাহলে ওই ইউক্যারিওটিক কোষ যখন আমরা কোষ প্রাচীর করবো, তখন সেটা বলবো। এখন যদি প্রোক্যারিওটিক বলছিস, তাহলে শুনে নাও প্রোক্যারিওটিক। তাহলে সেই প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর, সেটির যে মূল উপাদান, তাকে আমরা বলি পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান। এই পেপটাইডোগ্লাইক্যানের মূল যে উপাদান দুটি, সেই উপাদান দুটির নাম হচ্ছে, একটির নাম হচ্ছে ন্যাগ এবং অপরটির নাম হচ্ছে ন্যাম। এর পুরো কথা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন, আর অপরটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এন ফর এন, অ্যাসিটাইল ফর এ, মিউরামিক অ্যাসিড ফর এম, মিউরামিক। and this one n acetyl to common, and glucosamine, glucosamine বা glucosamine for G। তাহলে এই দুটো উপাদান মিলিত হয়ে কিন্তু পেপটাইডোগ্লাইক্যান তৈরি করে। এবং যত বেশি উপাদান পেপটাইডোগ্লাইক্যান পুরু হবে, তত কিন্তু আমাদের এই যে প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর, তত কিন্তু পুরু হতে শুরু করবে। বিষয় যেটা আছে, পেনিসিলিন, যে পেনিসিলিন নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম, আমরা পেনিসিলিন পাই, অ্যান্টিবায়োটিক যাকে আমরা বলি, সেগুলোকে দিয়ে আমরা কি করি? ব্যাকটেরিয়া ধ্বংস করি। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যখন ধ্বংস করি, যখন তাহলে ধ্বংস করার জন্য কিন্তু তাদের এই কোষ প্রাচীরকে ডিজলভ করতে হয়, মানে কোষ প্রাচীরকেই নষ্ট করে দিতে হয়। তাহলে ওই পেনিসিলিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, এগুলো কিন্তু এই পেপটাইডোগ্লাইক্যানকেই ডিজলভ করে। ডিজলভ অর্থাৎ নষ্ট করে দেয়। তাহলে যদি নষ্ট হয়ে যায় বাইরের স্তরগুলো, তাহলে ভিতরে তো প্লাজমা, প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম যাই বলো না কেন আছে, সেটা তো ইজিলি বাইরে বেরিয়ে চলে আসে, অর্থাৎ কোষটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে
অ্যান্টিবায়োটিক, সেগুলো কার উপর ক্রিয়া করে সেটা বলতে পারো প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের উপর, বা আরো যদি ডিপে যাও তাহলে বলতে হবে পেপটাইডোগ্লাইকান। এই পেপটাইডোগ্লাইকান ছাড়াও আরো একটি পদার্থ থাকে, তার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড, এই পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিড যদি পরিমাণ বেশি থাকে, কোন একটা প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরে টিকোইক অ্যাসিড এবং পেপটাইডোগ্লাইকানের পরিমাণ খুব বেশি, তাহলে সেই প্রোক্যারিওটিক কোষটাকে বা সেই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিডের পরিমাণ কম থাকে তাকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তোমরা একটি করে উদাহরণ, হ্যাঁ তোমরা এটা দেখবে, বই পড়বে, সবটা করে নিয়ে আমাকে একটা করে উদাহরণ, একটা গ্রাম পজিটিভ একটা গ্রাম নেগেটিভের উদাহরণ কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে আমায় জানাবে। তো বিষয়টা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি। মনে রাখতে হবে গ্রাম রঞ্জক বলে এক ধরনের রঞ্জক পদার্থ। রঞ্জক কি? রঙিন পদার্থ, যে তোমাকে অন্য কোনো জিনিসকে রঙিন করে তুলতে সাহায্য করে। এমন কোনো পদার্থকে আমরা রঞ্জক পদার্থ বলি, যেমন ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, তার রং হলো সবুজ। তোমরা আমাকে অ্যান্সার করে জানাবে উদ্ভিদ কোষে হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটির নাম কি? যেমন ধরো সূর্যমুখীর যে গাছের যে ফুল হয় সেটা হলুদ হয়, কলকে যে ফুলটা হয় হলুদ হয়, তার যে কোষে একটা রঞ্জক আছে, তার ফলে ওদের রংটা হলুদ হচ্ছে। সেই হলুদ রঙের রঞ্জক পদার্থটির নাম কি তোমরা আমাকে জানাবে। তো বিষয়টা হচ্ছে গ্রাম রঞ্জক একটি কৃত্রিম রঞ্জক পদার্থ। সেই রঞ্জকে যদি এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা রঞ্জিত করি, রঞ্জিত মানে রঙিন করে তুলি, তারপর অ্যালকোহল বা অ্যাসিটন দিয়ে ধুয়ে ফেলি, মানে আগে রং করলাম তো ওই জায়গাটাকে অ্যালকোহল বা অ্যাসিটন দিয়ে ধুয়ে ফেললাম, তাহলে দেখা যাবে কিছু ব্যাকটেরিয়ার দেহে ওই যে রঞ্জক যেটা দিয়ে রং করিয়েছি ধোয়ার পরও থেকে যায়, মানে রঙিন থেকে যায়। আর কিছু ব্যাকটেরিয়া দেহ থেকে ওই রংটা মিলিয়ে যাবে, মানে রংটা থাকবে না তাদের। যাদের দেহে থাকবে তাদের আমরা বলবো গ্রাম পজিটিভ, কেননা গ্রাম রঞ্জক দিয়ে আমি রঞ্জিত করেছি তাই গ্রাম পজিটিভ। মানে হচ্ছে সে মানে রঞ্জনটা নিয়েছে, স্টেইনটাকে নিয়েছে, তার জন্য তাকে ধুলেও অ্যাসিটন বা অ্যালকোহলে ধুলেও তার রঞ্জকটা রঞ্জিত হওয়াটা কমছে না। কিন্তু যাদের ধুয়ে উঠে যাবে তাদের আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই আমি আরো একটু ডিটেলস বলে দিই। এই গ্রাম রঞ্জক কিন্তু দুটো পদার্থ দিয়ে তৈরি, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট এবং আরেকটি হচ্ছে আয়োডিন সলিউশন। এই দুটো পদার্থকে একসাথে নির্দিষ্ট অনুপাত তোমাদের জানার দরকার নেই, ওটা গ্র্যাজুয়েশনের লেভেলের জিনিস। তোমরা যদি শুধু জেনে নাও ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন এই দুটোকে মিশ্রণ করে যে রঞ্জক পদার্থ পাওয়া যায় সেই রঞ্জক পদার্থকে আমরা বলি গ্রাম রঞ্জক পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি পিলি এবং ফিমব্রি। পিলি এবং ফিমব্রি হচ্ছে এই প্রোক্যারিওটিক কোষের অন্যতম একটি বৈশিষ্ট্য। যদি আমরা দেখো -V+V লিখে রেখেছি তলায়, কেন? মানে এ হচ্ছে পিলি দেখা যায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাই নেগেটিভ আর কি, নেগেটিভ এরকম ভাবে তোমরা লেখো, মানে ভৌতিক কেন তোমরা দেখেছো, ফিজিক্সে দেখেছো, কেমিস্ট্রিতে দেখেছো +V -V লিখো, সেরকম ভাবে সেজন্যই লিখে রেখেছি। আর ফিমব্রি দেখা যায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ফিমব্রি দেখা যাবে, পিলি দেখা যাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরা কি করে? এরা আচ্ছা পিলির সংখ্যায় কম হয় কিন্তু লম্বা হয়, আর ফিমব্রি সংখ্যায় অনেক বেশি হয়, মানে 100টার মতো থাকে প্রায় স্পিসিস বা প্রজাতি বেসিসে এটা ডিফারেন্স হয়, তোমরা বুঝতেই পারছো। কিন্তু তাদের আকৃতি বা দৈর্ঘ্যে তারা কিন্তু ছোট, কিন্তু লম্বা। এরা ধরুন এদের মধ্যে কনজুগেশন বলতে আমরা সংশ্লেষ যাকে আমরা বলি, জনন, এদের মানে প্রোক্যারিওটিক কোষের যে যৌন জন তাদের যে সম্পর্ক সেইটাকে বজায় রাখতে সাহায্য করে, বা একটি কোষের সঙ্গে অন্য একটি কোষের যে সংযোগ, আরেকটি কোষের সংযোগ, তারা ধরো ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকবে, তো পোষক দেহের মধ্যে ঢুকবে, তাহলে পোষক দেহের মধ্যে যে কোষগুলো আছে তাদের মধ্যে যে সংযোগ সেগুলো রক্ষাতে কিন্তু পিলি ফিমব্রি সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিড হচ্ছে, আমরা একটা নিউক্লিওয়েড দেখেছি, একটা প্রোক্যারিওটিক কোষ
তার মধ্যে নিউক্লিয়াস বা নিউক্লিয়েট যাকে আমরা বলছি, এই নিউক্লিয়াস ছাড়াও যদি আরো একটি জেনেটিক বস্তু দেখতে পাওয়া যায়, এবং সর্বদা সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোলাকার। নিউক্লিয়াসের মধ্যে তো একটা জেনেটিক বস্তু আছে, ঠিক আছে, নিউক্লিয়েট যেটাকে আমরা বলছি। এটা ছাড়াও সাইটোপ্লাজমে এক্সট্রা সাইটোপ্লাজমিক, মানে সাইটোপ্লাজমের মধ্যে এক্সট্রা একটা জেনেটিক বস্তু যদি দেখতে পাওয়া যায়, তাকে আমরা বলছি প্লাজমিড। এবং এই প্লাজমিড তোমরা যখন 12 উঠবে তখন দেখতে পাবে প্লাজমিডকে কেন্দ্র করে আমাদের যত কিছু আবিষ্কার হয়েছে, যত ধরো ভ্যাকসিন বলো বা ওষুধ বলো বা বিভিন্ন যে ক্লোন তৈরির প্রসেস বলো, সমস্ত কিছুই কিন্তু এই প্লাজমিডটাকে কাজে লাগিয়ে দিতে হচ্ছে। তো মোটামুটি এই ছিল তোমাদের প্রোক্যারিওটিক কোষের এই মূল পয়েন্টগুলো। এরপরে যেটা আসছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ বোঝানোর আগে একটা ছোট্ট একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটা হলো মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষ বিজ্ঞানী ডজ প্রথম এই মেসোক্যারিওটিক কথাটা বলেছিলেন এবং আবিষ্কার করেছিলেন। আমি একটু আগেই বললাম যে যাদের দেহে নিউক্লিয়াসের মধ্যে 4টে অংশ থাকবে না, তাদের আমরা বলবো প্রোক্যারিওটিক কোষ। কিন্তু মেসোক্যারিওটিকের মধ্যে না 4টে জিনিস, মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা, সেটা ডিএনএ বা আরএনএ যাই হোক না, এই 4টে জিনিসই আছে, তাদের আমরা হচ্ছে ইউক্যারিওটিক। কিন্তু মেসোক্যারিওটিক মধ্যে এই 4টে জিনিসই আছে, একটা জিনিস নেই, তার জন্য এদের ইউক্যারিওটিক বলা যাচ্ছে না। আবার প্রোক্যারিওটিকও বলা যাচ্ছে না, কারণ প্রোক্যারিওটিকে তো একটা জিনিস না থাকলে তবে প্রোক্যারিওটিক। এদের 4টে জিনিসই আছে, তাহলে প্রোক্যারিওটিকের মধ্যেও ফেলা যাবে না এদের। তাহলে মেসোক্যারিওটিক কাদের বলবো? মেসোক্যারিওটিক হচ্ছে এই 4টে জিনিস থাকবে, কিন্তু ওই হিস্টোন প্রোটিন যে কথাটা লিখেছিলাম, সেই হিস্টোন প্রোটিনটা থাকবে না। হিস্টোন প্রোটিন কিন্তু ইউক্যারিওটিক কোষে থাকবে, কিন্তু মেসোক্যারিওটিক কোষে থাকবে না, অ্যাবসেন্ট। তার জায়গায় আম্লিক ধরনের, আচ্ছা হিস্টোন প্রোটিন ক্ষারীয় ধরনের হয়, বেসিক ইন নেচার হয়, ক্ষারীয় বা ক্ষার জাতীয় যাকে আমরা বলি বেসিক ইংরেজিতে। এটা কিন্তু অ্যাসিডিক ইন নেচার, মানে নন হিস্টোনটা কিন্তু অ্যাসিডিক ইন নেচার, মানে আম্লিক ধরনের বা অ্যাসিড বুঝতে পারছি, অ্যাসিড থেকে এসেছে, আম্লিক ধরনের। এই নন হিস্টোন প্রোটিন কিন্তু মেসোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়। এই মোটামুটি প্রোক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষের তোমাদের মূল পয়েন্টগুলো। এরপর আমরা চলে যাচ্ছি ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষের মধ্যে গিয়ে প্রথমে আজকে যেহেতু অনেকটা লম্বা হয়ে যাবে, না হলে কোষ প্রাচীর যেটা সেটা পড়াবো না। কেন কোষ প্রাচীর পড়াবো না? ইউক্যারিওটিক কোষে কোষ প্রাচীর জিনিসটা কিন্তু সমস্ত কোষে থাকে না, যেমন আমাদের কোষে নেই, শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, কেন দেখতে পাওয়া যায় সেই বিস্তারিত বিবরণ কিন্তু আমরা পরের ভিডিও করবো। কোষ প্রাচীর সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকে শুধু কোষ পর্দা নিয়ে আলোচনা করবো, বা সেল মেমব্রেন বা ইংরেজিতে বায়োমেমব্রেন যাকে আমরা বলি। সেই বায়োমেমব্রেন বা সেল মেমব্রেন সমস্ত ধরনের কোষে থাকবেই, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, যে কোনো কোষে কিন্তু বায়োমেমব্রেন বা সেল মেমব্রেন যাকে আমরা বলছি কোষ পর্দা, সেটা থাকবে। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা এখানে দেখছি কোষ পর্দার গঠন। তো এই গঠনে যাওয়ার আগে এটা দেখে নাও কোষ পর্দা, ঠিক আছে? এটাতে যাওয়ার আগে আমরা কিছু কথা বলি। এই কোষ পর্দার গঠন নিয়ে না প্রচুর দ্বন্দ্ব ছিল। আচ্ছা, কোষ পর্দা কোন জিনিসটাকে বলছে সেটাকে আমরা আগে দেখি। ধরো এটা একটা কোষ, ঠিক আছে? একটা কোষের একদম বাইরে যেটা থাকবে সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটাকে কোষ প্রাচীর বলছি, সেটা আমরা আলোচনা করছি না। ভেতরে যে লাল বর্ডার, সেই বর্ডারটাকে হচ্ছে কোষ পর্দা, যেটার মধ্যে সাইটোপ্লাজম আবদ্ধ থাকবে, সঙ্গে নিউক্লিয়াসটা আবদ্ধ থাকবে এবং বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু, যাদের আমরা বলি সেলুলার অর্গানেলস, সেই সেল অর্গানেল বা সেলুলার অর্গানেলগুলো কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে, মানে আমরা বলতে পারি একটা বাউন্ডারি। এবার এই কোষ পর্দা বিভিন্ন গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। এবার কোষ পর্দার যেমন স্ট্রাকচারটা হবে সেই অনুযায়ী কোষের কিন্তু স্ট্রাকচারটা হবে, বুঝতেই পারছো, মানে আলটিমেটলি বাউন্ডারি। এবার আগে এটাকে বলা হতো সেল মেমব্রেন বা কোষ পর্দা, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই সেল মেমব্রেন বা কোষ পর্দার যে গঠন, আমি বললাম না যে ন্যামের কথা একটু আগে বলছিলাম, উপাদানগুলো বা তাদের যে সজ্জারিত, তাদের কিভাবে সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু ভেতরে থাকা নিউক্লিয়াসের যে পর্দা, যাকে আমরা বলি নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, বা বিভিন্ন রকমের যে মানে অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো আমরা বলতে পারি, যেমন ধরো রাইবোজোম, তারপরে লাইসোজোম, সেন্ট্রোজোম,
প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এইগুলো আছে, এইগুলোর যে পর্দাটা আছে, মানে মাইটোকন্ড্রিয়া পর্দা, তারপরে প্লাস্টিডের পর্দা, এরকম বিভিন্ন যে পর্দাগুলো আছে, তাদের পর্দাগুলোর যে গঠন বা উপাদানগুলো কিন্তু সেম অ্যাজ, মানে একই রকম কোষ পর্দা। তো তার জন্য যেহেতু ওই পর্দাগুলোর গঠনও এক, তার জন্য এই এখন আর এই পর্দাটাকে সেল মেমব্রেন বা কোষ পর্দা না বলে জীব পর্দা বা বায়োমেমব্রেন বলা হয়। যেহেতু কোষ পর্দার গঠন এবং কোষ অঙ্গাণুগুলো যেগুলো এর ভেতরে রয়েছে, আমি একটু এঁকে দিই তাহলে সময় সুবিধা হবে। একটা নিউক্লিয়াসের যে পর্দাটা সেটা, বা ধরো এটা একটা কোষ অঙ্গাণু, এটা একটা কোষ অঙ্গাণু, এটা কোষ অঙ্গাণু, এটা একটা কোষ অঙ্গাণু, এগুলো সবারই যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলো কিন্তু একই রকমের স্ট্রাকচার দিয়ে তৈরি। তাই জন্য এগুলো, এই পর্দাটাকে এখন বলা হচ্ছে বায়োমেমব্রেন। এই বায়োমেমব্রেনের যে গঠন বা কিরকম ভাবে বায়োমেমব্রেন তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে গিয়ে দুজন বিজ্ঞানীর কথা প্রথমে বলতে হবে। তাদের নাম হলো ড্যাপসন এবং ড্যানিয়েল। ড্যাপসন এবং ড্যানিয়েল কি বললেন যে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল কিরকম, ধরো তোমরা অনেকে স্যান্ডউইচ খেয়েছো, কি থাকে, একটা উপরে পাউরুটি থাকে, নিচে একটা পাউরুটি থাকে, তার মাঝে ধরো একটা কিছু ওই আলু সেদ্ধ, তারপরে গোলমরিচ, কেউ যদি অমলেট খাও সে অমলেট, ডিমের অমলেট, কেউ যদি ওই ধরো পুদিনা পাতা না লেটুস পাতাগুলো দিয়ে দেওয়া থাকে, সস টস দেওয়া থাকে এটসেট্রা, কেউ ধরো যদি চিকেনের টুকরো বা মাটনের টুকরো দেওয়া থাকে ইত্যাদি, চিজ, পনির এগুলো দেওয়া থাকে। তো ভেতরে অন্য একটা স্তর, তলে এক ধরনের স্তর, উপরে এক ধরনের স্তর, মাঝে অন্য স্তর। ওনারা বললেন এইরকম, মানে কিরকম, ওনারা বললেন ওপরে প্রোটিনের স্তর রয়েছে, ঠিক আছে, প্রোটিনের স্তর, নিচেও একটা প্রোটিনের স্তর আছে, প্রোটিন দিয়ে তৈরি যে স্তর, আর মাঝখানে ওনারা বলেন এই এটা ধরো তোমাদের সেই স্তরটি, সেটি হচ্ছে ফ্যাট বা লিপিডের স্তর। তার প্রোটিন, তার তলায় লিপিড এবং আটটা প্রোটিন। এটা ধরো পাউরুটি যেমন হয়, মানে স্যান্ডউইচে পাউরুটি, ওই স্তরটা যেটা স্তরের কথাগুলো বললাম, তারপর আর একটা পাউরুটি। তাই এইরকম একটা স্তর এরকম ভাবে সেল মেমব্রেন তৈরি হয় বলে ওনারা এই মানে এই যে কি বলবো গঠনটার নাম দিলেন স্যান্ডউইচ মডেল। পরবর্তীকালে এটা কেটে গেল বলে ডিসকার্ড হয়ে গেল। কখন? যখন রবার্টসন তার ইউনিট মেমব্রেন মডেল নিয়ে এলেন। ইউনিট মেমব্রেন মডেল, যেটাকে আমরা বলছি একক পর্দা, একক পর্দা বা একক পর্দা অনেক। উনিও বললেন যে এরকম ভাবেই থাকে, প্রোটিন, উপরে প্রোটিন, নিচে লিপিড এবং তলায় প্রোটিন, কিন্তু এই স্তর তিনটাকে কিন্তু আলাদা করা, এই স্তর তিনটাকে আলাদা করা যায় না। মানে আমি যেমন স্যান্ডউইচে কি করতে পারি, আলাদা করতে পারি, একটা পাউরুটির উপর তুলে ফেলতে পারি, ভেতরের যে মাল মশলাগুলো যেগুলো আছে সেগুলোকে বাইরে বার করে দিতে পারি, তলার পাউরুটিটাকে আলাদা করতে পারি। এখানেও তাই আলাদা করতে পারছি, যে আলাদা, এই যে আলাদা করতে। কিন্তু রবার্টসন বললেন যে এই যে তিনটে আছে, প্রোটিন, লিপিড এবং প্রোটিন স্তর, এটাকে আলাদা করা যাবে না, কোনোভাবে আলাদা করা যাবে না। তাই ওনার যে মডেল বা ওনার যে হাইপোথিসিস বা ওনার যে থিওরি, উনি বললেন, এটাকে উনি ব্যাখ্যা করলেন ইউনিট মেমব্রেন বলে। পরবর্তীকালে 1972, আচ্ছা একটু লং হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুব ভালো লাগবে। না হলে, আর এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। তো 1972-তে ওনারা একটা মডেল দিলেন। কারা? সিঙ্গার এবং নিকলসন। না, কোনো গায়ক নয়, টাইটেল সিঙ্গার। যেমন আমার টাইটেল ধরো চন্দ্র, তোমাদের বিভিন্ন রকমের টাইটেল আছে, সারনেম আছে, ঠিক ওনার একটা সারনেম ছিলেন সিঙ্গার, একজন বিজ্ঞানী। আর নিকলসন বলে একজন আলাদা বিজ্ঞানী। দুজন মিলে একটা মডেলের আবির্ভাব করলেন বা ওনারা বললেন। সেই মডেলটির নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। ওনারা বললেন এই মডেলটিতে, কিন্তু ওনারাও বললেন যে প্রোটিন আর লিপিড দিয়েই তৈরি মূল, কিন্তু এছাড়াও কার্বোহাইড্রেট, তারপরে কোলেস্টেরল ইত্যাদি জিনিসপত্রগুলো কিন্তু এই মডেলের মধ্যে থাকে। কিন্তু প্রধান যে উপাদান দুটো হচ্ছে লিপিড এবং প্রোটিন। আমরা জানি যে প্রোটিন হলো একটা পলিমার বা অনেকগুলো ছোট 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 জিনিস একত্রিত হয়ে প্রোটিন তৈরি হয়। আর লিপিডও কিন্তু দুটো জিনিসের সংমিশ্রণের ফলে তৈরি হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে, এটা একটা প্রশ্ন যে প্রোটিন কি একত্রিত হয়ে তৈরি হয়, মানে প্রোটিনের কার্যগত এবং গঠনগত এককের নাম যদি আমরা ভালোভাবে প্রশ্ন করি। ঠিক তেমনই ফ্যাটকে বা লিপিডকে যদি আমরা ভাঙি,
কোন দুটো পার্টে আমরা পাবো, কোন দুটো পার্ট আমরা পাবো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এটা বলছিলাম। তো এই যে এরকম একটা গঠন, যা দেখো একটা মাথা আছে আর দুটো লেজ আছে, একটা মাথা দুটো লেজ, এটা মাথা আর দুটো লেজ। এই মডেলটিকে, এই জিনিসটাকে বা স্ট্রাকচারটাকে বলা হয় লিপিডের অণু। একটা লিপিড অণু দেখতে এরকম, ঠিক আছে? সেই লিপিড অণু যেটা, তার আবার দুটো রিজিয়ন, একটা হচ্ছে হেড রিজিয়ন এইটুকুনি, আর তলায় হচ্ছে টেল রিজিয়ন বা লেজ অঞ্চল। এবার লিপিড আবার যখন আমরা বায়োমলিকুল, যেটা সজীব কোষের উপাদানগুলো আছে, পরের চ্যাপ্টারটি কোষের পরের চ্যাপ্টার, তখন আরো ভালো করে বোঝানো যাবে এগুলো। তো এখন লকডাউন চলছে, কিন্তু কদিন পরে আশা করি লকডাউন উঠে যাবে। তো যখন ওই চ্যাপ্টারটি পড়াবো তখন তোমাদের সামনাসামনি পড়াতে পারবো। তো সেক্ষেত্রে আরো ভালো করে পড়াতে পারবো। এখন তো ধরো লেকচার মেথডের মধ্যে পড়াতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, লাইভ কোয়েশ্চেনও করতে পারছো না, তখন লাইভ কোয়েশ্চেন করতে পারবো। আমি প্রশ্নোত্তরের মাধ্যমে যেভাবে পড়াই সেভাবে পড়ি। তো বিষয় হচ্ছে যে এই যে লিপিড মলিকিউল, সেই লিপিড মলিকিউলের সাথে একটা আয়নটার নাম হলো ফসফেট আয়ন, PO4 3 এই আয়নটা যুক্ত থাকে কোন, কার সাথে যুক্ত থাকে? লিপিড যে মলিকিউল বা লিপিড অণুর হেড রিজিয়নে। তাই এই লিপিড অণুকে বলা হয় ফসফোলিপিড। ফসফেট থেকে ফসফো এবং লিপিডের লিপিড, ফসফোলিপিড। এখানে আমি ফসফোলিপিডের স্তরটা এঁকেছি, ঠিক আছে? এটা একটা স্তর, এটা একটা স্তর, কালো কালো দিয়ে প্রচুর দেখো ফসফোলিপিড অণু আছে, মানে 1 2 3 4 করে করে বিভিন্ন আছে। তো এবার এই ফসফোলিপিড অণুর আমি এক্ষুনি বলেছি যে টেল রিজিয়নটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক রিজিয়ন মানে হচ্ছে যে জল বিকর্ষী, জলের সাথে থাকতে পারে না, জল মানে হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী মানে জলের সাথে থাকতে পারবে না, জলের সাথে না থাকতে পারলে সে কি হবে? নষ্ট হয়ে যাবে। এবার ধরো যদি তোমার কথা বলছি, তোমার মাথাটা রাখলাম, তোমার বডিটা কেটে বাদ দিয়ে দিলাম, তুমি বেঁচে থাকবে না। ঠিক একই রকম যদি লেজ যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, জল যদি লেজটাকে ধ্বংস করে দেয়, ওয়াটার যদি ধ্বংস করে দেয়, তাহলে এই ফসফোলিপিড কিন্তু স্টেবল হবে না, মানে স্থায়ী হবে না। এই সমস্যাটা যাতে না হয় তার জন্য এই ফসফোলিপিডের যে স্তরগুলো, একাধিক অণুর যে স্তর তৈরি করেছে, সেই স্তরটা কিন্তু ডাবল হয়, দুটো হয়, এবং দুটো স্তর কিন্তু মানে একই মুখে থাকে। একই মুখে মানে ধরো এটা একটা ফসফোলিপিড অণু, এটা ধরো লেজটা, সাদা অংশটা লেজ, আর এটা ধরো মাথার অংশটা। তাহলে এদিকে যদি ধরো একটা আমি যদি ছবি আঁকলাম, এই ছবিটা ধরো, এটা ধরো কোষপর্দার ধরো ফসফোলিপিডের যে টেল পার্ট মানে লেজের অংশ যদি ভেতরের দিকে থাকে, এরকম ভাবে ধরো ভেতরের দিকে নিয়ে থাকে, তাহলে কি হবে? সাইটোপ্লাজমের মধ্যে জল আছে, তো জলীয় অংশ, তো সাইটোপ্লাজম তো জলীয় অংশ, জল আছে, সেই জলের সাথে বিক্রিয়া করে এগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে এদিক করে থাকতে পারবে না। আবার যদি বাইরের দিকে তো এরকম ভাবে থাকে লেজটা, তাহলে বাইরে তো এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশের মধ্যে জলীয় বাষ্প রয়েছে, তাহলে তার সাথে বিক্রিয়া করে এগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে কিন্তু স্টেবল হবে না, নষ্ট হয়ে গেল। তাহলে এইটা যাতে না হয় তাই জন্য কিন্তু ডাবল লেয়ার করেছে। তার ফলে বাইরেও জল আছে, সেই জলের সাথে হাইড্রোফিলিক মানে জল আকর্ষী, হাইড্রো মানে জল, ফিলিক মানে হলো আকর্ষী। হাইড্রোফিলিক যে রিজিয়ন, সেটাকে আমরা বলছি হেড রিজিয়নটা, সে জলকে পছন্দ করে, জলের সাথে থাকতে পারে। তাহলে জল আছে এদিকে, সেদিকে মাথাটা রেখে দিল, যারা জলের সাথে থাকতে পারে। আবার জল আছে এদিকে, মাথাগুলো সেদিকে রেখে দিল, তাহলে জলের সাথে থাকতে পারবে। তাহলে যে অংশটা জলের সাথে থাকতে পারবে না, সেই অংশটা লুকিয়ে রাখলো। কিভাবে লুকিয়ে রাখলো? এটা যদি ফসফোলিপিড, এটা যদি ফসফোলিপিড অণু হয়, তাহলে এইভাবে রাখলো। যার ফলে এখানে যদি জল থাকে কোনো অসুবিধা হবে না। আর এ তো এই ঢাকনা অংশ মানে হেড রিজিয়নটা জলের সাথে থাকতে পারে। আবার তলার দিকেও জল আছে, সাইটোপ্লাজমের দিকেও জল আছে, সাইটোপ্লাজমের দিকে যদি জল থাকে, এর তো হেড রিজিয়ন এটা, তাহলে এও কিন্তু জলের সাথে থাকতে পারবে। কিন্তু টেল রিজিয়ন, যাকে বাঁচানো দরকার জলের হাত থেকে, তাকে কিন্তু মাঝখানে রেখে দিল। তার জন্য এরকম ভাবে বিপরীতমুখী থাকে। তার জন্য একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার বা ফসফোলিপিডের দ্বিস্তর বা দ্বিস্তরীয় ফসফোলিপিড। এবার এর মধ্যে দেখো লাল রঙের ভেতরে জিনিসপত্র ঢুকে রয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো হলো প্রোটিন। আমি ধরো আর কিছু দেখো সবুজ অংশ এখানে দেওয়া আছে, এগুলো বাইরে লেগে রয়েছে। যে প্রোটিনগুলো এই ফসফোলিপিডের স্তরগুলোর মধ্যে প্রথিত মানে পুঁতে থাকবে, তাদের আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল কথাটা মানে হলো ইন্টিগ্রেশন, যে করে ইন্টিগ্রেশন মানে পোতা অবস্থায় থাকে, ইন্টিগ্রেট করে থাকে।
আর পেরিফেরি, পেরিফেরি মানে হচ্ছে পরিধি, যে বৃত্তের যে অংশটাকে আমরা বলি পরিধি, তাহলে পরিধি অঞ্চলে যে অংশটা থাকে তাকে আমরা বলছি পেরিফেরি। তাহলে সেই পেরিফেরি রিজিয়নে যে প্রোটিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে তাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। তাহলে এগুলো হলো পেরিফেরাল প্রোটিন বা পরিধিস্থ প্রোটিন, আর এগুলোকে আমরা বলবো প্রথিত প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। এবার বিষয়টা যদি আমরা আরো ভালো করে দেখি তাহলে এরকম দেখো দেখতে পাবে, আমার হাত, এই হাতটা ধরো একটা ফসফোলিপিডের স্তর, এই হাতটা একটা ফসফোলিপিডের স্তর, তাহলে এরকম ভাবে আছে জিনিসটা। আর পেনগুলো হচ্ছে প্রোটিন, পেনগুলো হচ্ছে পেনগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এরকম ভাবে রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইরকম ভাবে জিনিসটা কিন্তু থাকে, এবং এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। মোজাইক, অনেকের বাড়িতে দেখবে মোজাইক করা থাকে, কিরকম থাকে, একটা এরকম একটা ধরো ফ্লোর থাকে, সেই ফ্লোর গোল হোক যাই হোক, তার মধ্যে ছোট 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 অনেক রকমের বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির পাথর থাকে, ওপর থেকে যেটা দেখতে পাওয়া যায় বিভিন্ন রঙের। তো এইটাকে যদি আমরা, তোমরা তো দেখছো সাইড ভিউ, সাইড ভিউ মানে তোমরা তো দেখছো এরকম ভাবে দেখছো, কিন্তু যদি টপ ভিউ দেখি, ওপর থেকে দেখি, মনের দিকে ঘোরাচ্ছি, দেখো এরকম যদি দেখতে লাগে, এরকম ভাবে যদি থাকে তাহলে কি হবে? তাহলে মনে হচ্ছে না এইটা হলো বড় পাথরটা, সবুজ রঙের যে পাথরটা আমি বলেছি আমার হাতটা, তার মধ্যে ছোট 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 টুকরো ভাসমান অবস্থায় রয়েছে, ছোট ছোট পাথরের মতো টুকরো প্রোটিন। আমরা এর জন্য এটাকে বলা হয় মোজাইক মডেল, এবং এটা অর্ধতরল পদার্থ, টলটল করে অনেকটা, অর্ধতরল জেলির মতো পদার্থ, তাই এটা বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এবার ভেতরের দিকে দেখো এরকম কিছু দাগ টেনেছি নীল কালি দিয়ে, সেগুলোকে বলে সাইটোস্কেলিটন, কোষীয় কঙ্কাল। আমাদের শরীর একটু তাড়াহুড়ো করছি কেননা বড় হয়ে গেছে ভিডিওটা, তো আমাদের শরীর যদি টিপি তাহলে ভেতরে তো ঢুকে যাবে না, একটা হাড়ে লাগবে, হাড়টা হচ্ছে আমাদের অস্থিগুলো একটা স্ট্রাকচার তৈরি করছে, যার ফলে আমাদের একটা স্ট্রাকচার মেনটেন হচ্ছে। ঠিক তেমনই এই কোষটা, যাতে এই কোষপথে যাতে ভেতরে না ঢুকে যেতে পারে, বাইরে থেকে আঘাত পেয়ে ভেতরে যাতে না ঢুকে যেতে পারে, তা ভেতরে ঢুকে গেলে কি হবে, ড্যামেজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেটা দূরীকরণের জন্য কোষের একটা কঙ্কাল অবস্থান করে, যাকে আমরা বলি সাইটোস্কেলিটন বা বাংলায় কোষীয় কঙ্কাল। স্কেলিটন মানে কঙ্কাল, সাইটো মানে কোষীয়। বাইরের দিকে দেখো চেনের মতো কিছু জিনিস আমি কালো কালি দিয়ে এঁকেছি, সেগুলো হলো কার্বোহাইড্রেট চেন, এগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট চেন। এই চেনগুলো কিছু প্রোটিন থেকে তৈরি হয়েছে, কিছু লিপিড থেকে তৈরি হয়েছে। যেহেতু কার্বোহাইড্রেট চেন এগুলো, তার জন্য এই পদার্থটাকে বলা হয়, এই চেনগুলোকে বলা হয় প্রোটিন থেকে যদি তৈরি হয়, তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিশ্রণ। আর যদি লিপিড থেকে তৈরি হয়, সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা। তো এই আর কি মোটামুটি আছে। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা আমি আজকে বলছি না, পুরো অনেকটা বড় হয়ে যাবে, পরের দিনের জন্য এটা বলবো। কোষ প্রাচীরের গঠনের সাথে, কোষ প্রাচীরের গঠনটা বলা হয়নি সেটা বলবো, আর কোষ পর্দার কিছু মডিফিকেশন আছে সেগুলো আমরা বলবো, তার সাথে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের কথা আমরা বলবো। তো আমরা এর ভিডিওটা শুরুতেই আমরা বলেছিলাম যে একটি আমরা ওয়েবসাইট শুরু করেছি, লঞ্চ করেছি। সেই ওয়েবসাইটে তোমরা এমসিকিউ টেস্ট দিতে পারবে, তোমাদের জন্যই করা। তো আশা করি তোমরা সেটা ব্যবহার করবে এবং ঠিকঠাক মতো টেস্টগুলো দেবে। আর অনেকগুলো প্রশ্ন দিলাম। আমার যেহেতু স্পেশাল পেপার, এমএসসিতে স্পেশাল পেপার ছিল সাইটোজেনেটিক্স, মানে সেল বায়োলজি এবং জেনেটিক্স, তো সেক্ষেত্রে আজকে কোনো ভুল তথ্য দিতে পারলাম না। কারণ ভুল তথ্য দিতে পারলাম না, অটোমেটিক চলে এলো আমার ভেতর থেকে কথাগুলো। তো এবং সত্যি কথা বলতে কি, ভুল তথ্য কোথায় খুঁজে দেবো আমি, সেটা যে তোমাদের খোঁজার জন্য দিচ্ছি, আগের ভিডিওগুলোতে দিয়েছি কিছু তোমরা খুঁজে দিয়েছো অনেক, সেটা বের করাও না খুব জটিল, কেননা ইনস্টিংক্টে আসে সঠিক তথ্যগুলো। তো যাই হোক, আজকে দিলাম না, ওটা খুঁজে বের করতে হবে। তবে প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে জানাবে। আরো একটি প্রশ্ন দিয়ে দিলাম, কোলেস্টেরলের কথা বলেছিলাম। কোলেস্টেরলও কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো ছাড়াও এখানে কিন্তু কোলেস্টেরল বলে একটা পদার্থ অবস্থান করে। তোমরা ভিডিওটি দেখলে বইটা খুঁজবে, নেট খুঁজবে, ফাটবে, অনেক কিছু করবে, আমাকে জানাবে কোলেস্টেরলের ভূমিকা।
আমাকে এটা ভিডিও তোমরা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে যারা চেনো বা জানো আমাকে এটাকে জানাবে। আর যদি না পারো সেটাও আবার জানাতে পারবে, আমি পরের ভিডিওতে তোমাদের এই কোলেস্টেরলের ভূমিকাটা আলোচনা করবো। আজকে অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।